আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। কারণ দেখা যাবে যে আপনার থেকে অন্যরা জানতে পারবে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের সদ্য শিশু জন্ম নিয়েছে তারা কিন্তু তাদের বাবা মারা কিন্তু অনেক বেশি অরিড থাকে যে বাচ্চার কীভাবে যত্ন নেবে, কীভাবে যত্ন নিলে বাচ্চা অসুস্থ হবে না। এ বিষয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বাচ্চা জন্মের পর আমরা কোন কোন নিয়মগুলো পালন করে চলবো। আজকে ওই বিষয়ে কিছু কিছু টিপস আপনাদেরকে আমি দিব যে আমি কিভাবে করেছি আমার মেয়ের ক্ষেত্রে, আমি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা কি করবেন, বাসায় চেষ্টা করবেন সবসময় মশারি ব্যবহার করতে। আমি কিন্তু দেখা যেত যে আমার মেয়ে হওয়ার আগে কখনোই মশারি ব্যবহার করতাম না আসলে, কিন্তু আমার মেয়ে হওয়ার পরে আমার মনে হয় না আমি কোনো দিন মশারি ছাড়া ঘুমিয়েছি। কারণ হচ্ছে দেখা যায় যে মশা কামড় দেয় বাচ্চাদেরকে, মশা কামড় থেকেও কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখ হতে পারে। কাজেই আপনারা অবশ্যই বাসায় মশারি ব্যবহার করবেন। 2 নাম্বার, সেটা হচ্ছে বাসায় যে মেঝেটা পরিষ্কার করবেন, প্রতিদিন মেঝে ক্লিন করতে হবে এবং জানালা দরজা এগুলো কিন্তু ক্লিন করতে হবে যাতে বাসায় কোনো ডাস্ট না হয়। আর মেঝেটা ফিনাইল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। নাম্বার 3, সেটা হচ্ছে লিকুইড সোপ, যেটাকে বলে হ্যান্ড সোপ, এটা ব্যবহার করবেন। বাচ্চাকে যতবার আপনারা ধরবেন ততবার আপনারা হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর বাচ্চাকে কোলে নেবেন। তাহলে দেখা যাবে কি বাচ্চার শরীরে ময়লাটা যাবে না বা জীবাণুগুলো যাবে না। এবং বাইরে থেকে যারা এসে বাচ্চাকে ধরবেন তারা কিন্তু অবশ্যই পারলে গোসল করে, আমি যেটা করতাম আমি কিন্তু বাইরে থেকে এসে বাচ্চাকে গোসল না করে আসলে কখনো কোলে নিতাম না। তো আপনারা চেষ্টা করবেন যে গোসল করে বাচ্চাকে কোলে নেওয়ার জন্য যারা বাইরে থেকে আসবে। আর যদি এটা না পারেন তাহলে প্রপারলি ড্রেস চেঞ্জ করে তারপরে হাত মুখ ধুয়ে তারপর অবশ্যই সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তারপর বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার, সেটা হচ্ছে বাড়িতে ধূপ বা কয়েল জাতীয় বা হচ্ছে অ্যারোসল যেটাকে বলি, এগুলো ব্যবহার করবেন না। এগুলো কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি ক্ষতিকর, ঠিক আছে? এগুলো ব্যবহার করবেন না। 5 নাম্বার, সেটা হচ্ছে বাসায় চাদরটা মানে পারলে 2-3 দিন পর পরিষ্কার করবেন। মানে পরিষ্কার একটু ক্লিন রাখতে হবে। বালিশের চাদর থেকে শুরু করে আপনার বালিশ সম্পূর্ণ ক্লিন রাখতে হবে। বাংলাদেশে যদিও সাদা চাদর ব্যবহার করাটা খুব কষ্টকর, কিন্তু আমি সাদা চাদর ব্যবহার করতাম, কারণ সাদা চাদর ব্যবহার করলে কিন্তু ময়লা হয়েছে কিনা প্রপারলি বোঝা যায়। তো আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখা যেত যে বিছানায় কিন্তু বেডশিটটা সাদাই ব্যবহার করতাম অলমোস্ট টাইমে। এতে দেখা যেত যে ময়লা হলে আমি খুব সহজেই বুঝে যেতাম যে ময়লা হয়ে গেছে। এরপর কি বলবো, এরপর হচ্ছে 6 নাম্বার, আপনারা অবশ্যই বাচ্চাকে ফুললি ব্রেস্ট ফিডিং করাবেন। একদম জন্মের 1 ঘন্টা পর থেকে বাচ্চাকে 6 মাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। এছাড়া হচ্ছে বাচ্চাকে আপনারা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন বা ফর্মুলা মিল্কও যদি খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাকে অবশ্যই বাম্পে যেটা ঢেকুর দেওয়াতে হবে। হ্যাঁ, খাওয়ানোর পর অবশ্যই পিঠে কাঁধে নিয়ে বাচ্চাকে ঢেকুর দেওয়াবেন। আর যদি যারা কাঁধে নিতে ভয় পান তারা কিন্তু আমি যেটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি বুকের সাথে লাগিয়ে সোজা করে সেক্ষেত্রেও কিন্তু মাসাজ করে দিতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চার গ্যাসটা বের হয়ে যাবে, বাচ্চা মোছামুছি করবে না, কান্নাকাটি করবে না, পেটে গ্যাস জমবে না। ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি বাচ্চাকে যদি ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ক্ষেত্রে ফর্মুলা মিল্ক যদি যারা খাওয়াবেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা অনেকেই ভুল করেন, ভাবেন কি যে বা পরিমাণে যদি বেশি দেই দুধটা তাহলে মনে হয় বেশি পুষ্টিকর, এমন কিন্তু না। অবশ্যই 30 ml পানিতে 1 চামচ দুধ দেবেন, 60 ml পানিতে 2 চামচ দুধ দেবেন, 90 ml পানিতে 3 চামচ দুধ দেবেন। এইভাবে কিন্তু ফর্মুলা মিল্কটা বানানোর নিয়ম। আর অবশ্যই পানিটা হালকা কুসুম গরম পানি হবে, লিকুয়ার্ম যেটাকে বলে, সেটার মধ্যে বানিয়ে খাওয়াবেন। আর একবার যে দুধ বানিয়ে খাওয়াবেন সেটা কিন্তু আরেকবার খাওয়াবেন না। এবং যারা হচ্ছে ফর্মুলা মিল্ক খাওয়াবেন তাদের ক্ষেত্রে বাটি, চামিচ বা ফিডার যেটাই ব্যবহার করেন না কেন সেটাই কিন্তু ভালো মতো ফুটিয়ে পরিষ্কার করে, বা যাদের স্টেরিলাইজার মেশিন আছে তারা কিন্তু স্টেরিলাইজার মেশিন দিয়েও স্টেরিলাইজ করে নিতে পারেন। কিন্তু এটা অবশ্যই করতে হবে এবং এটা মেনটেন করতে হবে, যে প্রপারলি মেনটেন করতে হবে যাতে বাচ্চার কোনো জার্মস মুখের ভিতরে ঢুকে না যায়। এই কারণে কিন্তু বাটি, চামিচ, ফিডার এগুলো কিন্তু নিপল মানে নিয়মিত ক্লিন করতে হবে। এছাড়া যেটা বাচ্চাদের নাভির যত্ন, হ্যাঁ, নাভিতে দেখা যায় যে জন্মের পর অনেকেই টানাটানি করেন বা বিভিন্নভাবে ক্লিন করার চেষ্টা করেন। এটা কিন্তু এত কিছু করার দরকার নেই। হালকা পাতলা একদম কাপড় যেগুলো আছে সেই কাপড় দিয়ে যদি হালকা কুসুম গরম পানি দিয়ে মানে ভিজিয়ে পরিষ্কার করে দিতে পারেন হালকা করে, তাহলেই কিন্তু হবে। যদি ইনফেকশন হয় তাহলে তো অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যাবেন। অনেকে নেভানোর পাউডার ব্যবহার করে বা হেক্সাসোল ইউজ করে, কিন্তু আসলে নর্মালি হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে দিলেই কিন্তু এটা ন্যাচারালি ঠিক হয়ে যায়। এটা নিয়ে টানা হেঁচড়া করার কিছু নেই। এছাড়া বাচ্চাদের নবজাতক
শিশুর যাতে নখগুলো প্রতিদিন কেটে দিবেন। অনেকে ভয় পায় যে নখ কাটবো কীভাবে। এটার জন্য কিন্তু একটা কেচি টাইপের নেল কাটার আছে, আমি যেটা ইউজ করতাম আমার মেয়ের জন্য, এখনও ইউজ করি। ওইটা দিয়ে কাটলে কিন্তু ভয়ের কিছুই নেই। আপনার চেষ্টা, এগুলো কিন্তু খুব বেশি দামি না, হ্যাঁ, একটা কিনলে দেখা যায় যে আমি সেই আমার মেয়ের জন্মের সময় কিনেছিলাম, এখনও কিন্তু ওইটাই ইউজ করছি। তো একজনেরটা একজনই, হ্যাঁ, ওর বাচ্চাটা যখন ইউজ করবেন তখন ওইটা ওর জন্যই রেখে দিবেন আলাদা করে। ওইটা দিয়ে কিন্তু সুন্দর কাটা যায়, ভয়েরও কিছু নেই। তো আপনারা অবশ্যই নেলটা প্রতিদিন বা 2 দিন পর কাটার চেষ্টা করবেন, কারণ বাচ্চাদের নেল কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। এছাড়া যে চোখের যত্ন, দেখা যায় যে বাচ্চাদের চোখে জন্মের পরে চোখ থেকে অনেক সময় ক্যাতরের মতো যেটা ওটা হয়, তো ওইটা হালকা, এটাও আপনি পাতলা কাপড় দিয়ে করে দেবেন, হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে তারপরে জায়গাটা চোখটা পরিষ্কার করে দেবেন। এরপর নাকে এবং কানে অযথাই আপনারা কোনো কিছু ঢুকাবেন না। নাকটাও যদি বেশি ময়লা দেখেন, এটাও হচ্ছে হালকা কুসুম গরম পানির সাথে মানে পাতলা কাপড় দিয়ে ক্লিন করে দিতে পারেন। এবং কানে কিন্তু কান ন্যাচারালি পরিষ্কার হয়ে যায়। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি যে কীভাবে কান পরিষ্কার রাখতে পারেন, সেভাবে আপনারা কান পরিষ্কার রাখবেন। এবং নাকটাও অযাচিতভাবে কিন্তু কোনো কটন টটন দিবেন না, হ্যাঁ, নাকে কটন দিবেন না। দেখা যায় কটনে আঁশ থাকে, সেটা কিন্তু লেগে থাকে, সেটা বাচ্চার জন্য ক্ষতিকর হয়। এছাড়া আসি গোসলের ক্ষেত্রে, বাচ্চাকে গোসল করাবেন। আমি অনেকেই বলে যে 2 দিন পর পর গোসল করানোর জন্য। এখন আমার কথা হচ্ছে বাচ্চাকে আপনি যেভাবে অ্যাডাপ্ট করুন, মানে যেভাবে অ্যাডজাস্ট করুন, বাচ্চা কিন্তু সেভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি আমার বাচ্চাকে প্রতিদিনই গোসল করাতাম। তো এটা এক একজনের মতামত এক এক রকম। তবে যে জিনিসটা খেয়াল রাখবেন যে গোসল যখন করাবেন তখন কিন্তু মাথায় আগে পানি দিবেন না, অবশ্যই হাত পায়ে আগে দিবেন, তারপর বডিতে দিবেন, তারপর মাথায় দিবেন, ঠিক আছে? আর যে জিনিসটা আমি করতাম, যেমন হাত পা বডি ধোয়ানো শেষ, তারপরে কিন্তু আমি মুছে ফেলতাম, পাশে কিন্তু এক্সট্রা একটা কাপড় রেখে দিতাম, ওটা দিয়ে মুছে ফেলতাম। আগে হালকা পাতলা কাপড় দিয়ে মুছে দিতাম, তারপরে কিন্তু তাওয়াল দিতাম। আগে কিন্তু তাওয়াল দিতাম না, দেখা যেত কি সুতি কাপড়ে পানিটা কিন্তু সুন্দরভাবে শুষে নেয়, ঠিক আছে? একদম পাতলা, কারণ বাচ্চাদের স্কিনটা কিন্তু খুবই নরম থাকে। তারপর কিন্তু মাথায় শ্যাম্পু করে দিতাম। আর একসাথে 2টা করতে যাবেন না, কারণ যেদিন আপনি মাথায় শ্যাম্পু দেবেন সেদিন শরীরে সাবান দিবেন না, যেদিন শরীরে সাবান দেবেন সেদিন মাথায় শ্যাম্পু দিবেন না। কারণ বাচ্চাকে যত সম্ভব তাড়াতাড়ি গোসল করানোর চেষ্টা করবেন। আর গোসলের পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, যেটা মানে শরীরে সহ্য হয়। অনেক বেশি গরম ব্যবহার করবেন না, আবার অনেক বেশি ঠান্ডাও ব্যবহার করবেন না। তো আপনারা এইটা করতে পারেন। এমনকি গোসলের পর বাচ্চাকে পাউডার দেওয়ার কোনো দরকার নেই, ক্রিম লোশন দিতে পারেন আপনারা। অবশ্যই এটা অরিজিনাল হতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আমি এর আগেও বলেছি যে এটা নিয়ে আমি কাজ করব, আমি পোস্ট দেবো, আমি কাজ এখনও শুরু করতে পারিনি। আর হচ্ছে মাসাজ, অনেকে বলে মাসাজটা কীভাবে করব। মাসাজটা আপনারা অয়েল দিয়ে করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা সরিষার তেল যদি হয় তাহলে অবশ্যই খাঁটি সরিষার তেল হতে হবে। আর যেটাই ব্যবহার করেন বাচ্চাকে আগে উপরের পায়ে স্কিনে ব্যবহার করে দেখবেন 1 দিন 2 দিন, যদি দেখেন যে স্যুট করছে তারপরে কিন্তু এটা ব্যবহার করতে পারেন রেগুলার। তো বাচ্চাদেরকে অবশ্যই দিনে 2 বার করে মাসাজ করলে খুবই ভালো, কিন্তু খুব জোরে জোরে করা যাবে না, হালকা করে করতে হবে যাতে বাচ্চা ব্যথা না পায়। এটা কিন্তু খুবই সুন্দর করে হালকা করে করতে হয়। এমনকি বাচ্চাকে অতিরিক্ত ঝাঁকাঝাঁকি করবেন না, বাচ্চাকে অনেকে উপরে তুলে যে খেলা করে বা এরকম উঁচু করে, এরকম করা যাবে না, হ্যাঁ, বাচ্চাকে সুন্দর করে স্মুথলি ধরে করতে হবে। এছাড়া দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা আর কী করতে পারেন, কি বললাম, চোখ নাক মুখ মোটামুটি সব কিছুই বলা হয়ে গিয়েছে। আরেকটা জিনিস যেটা করতাম, যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর আগে আপনারা যদি পসিবল হয় একটা হালকা কুসুম গরম পানি দিয়ে কাপড়টা ভিজিয়ে অ্যারিওলা যেটা খাওয়াবেন নিপলের চতুর্দিকে, দেখা যায় ঘাম টাম লেগে থাকে, যদিও এটা ওরকম ক্ষতিকর না, কিন্তু এটা যদি মুছিয়ে ক্লিন করে প্রতিবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। আর বাচ্চার মারা অবশ্যই পানি খাবেন, যেটা আমি বলি বাচ্চারা বুকের দুধ খাওয়ানোর আগে 1 গ্লাস পানি খাবে এবং বুকের দুধ খাওয়ানোর পর আরেক গ্লাস পানি খাবে। তো আপনারা রেগুলারলি বাচ্চার ক্ষেত্রে যদি এই যত্নগুলো করেন তাহলে কিন্তু খুবই ভালো। আরেকটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ডাইপার। আপনারা যারা ডাইপার ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে, তাদের কিন্তু অবশ্যই একটা ডাইপার থেকে আরেকটা ডাইপার পরানোর মাঝখানে কিছুক্ষণ গ্যাপ দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাকে একটু মুড়িয়ে রাখার চেষ্টা করবেন যাতে বাচ্চা ভয় না পায়। দেখা যায় কি বাচ্চা পেটের ভিতর থাকে যখন, তখন কিন্তু পানির মধ্যে থাকে এবং মার সাথে থাকে, তখন কিন্তু বাচ্চা ওরকম ভয় পায় না। বা জন্মের পরে দেখা যায় যে বাচ্চা কিন্তু ভয় পায়, চমকে ওঠে। এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাকে 8-8 করে বেঁধে দেবেন। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো বাচ্চাদেরকে কীভাবে মুড়িয়ে রাখতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেটা মুসলিম আছি তারা অবশ্যই দোয়া পড়ে বাচ্চাকে ফুদিয়ে দিব। আর আমরা যদি এই নিয়মকানুনগুলো মেনে চলি তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চার অসুখ বিসুখ কম হবে এবং বাচ্চা অনেক বেশি ভালো থাকবে, বাচ্চাকে নিয়ে টেনশন করা লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।